বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব বেসিক ম্যাথ, মৌলিক গণিত। এই বইয়ের আমি যেটা লিখেছি সেটির, এই যে মৌলিক গণিত বইয়ের আমার লেখা যেটা, সেটির আমি নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়। একটা কথা স্পষ্ট করে বলে রাখি যে বর্তমানে অনার্স প্রথম বর্ষের যে সিলেবাস, এই সিলেবাসে এটি আছে পঞ্চম অধ্যায়ে। এবং আমি আমার বইতে শুরুতে যে বিশেষ কিছু কথা বলে আমি বলেছি যে সিলেবাসে যেভাবে সাজানো আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সেভাবে যদি আমরা পড়ালেখা করি তাহলে আমাদের কিছু সমস্যা হবে। আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করব, কিন্তু কোনো একটা বিষয় আগে পড়ব আর কোনো একটা বিষয় পরে পড়ব। সিলেবাসের যেটা পঞ্চম অধ্যায়, সেটাকে আমি একটা অধ্যায়কে দুই ভাগ করে, বা কোনো অধ্যায়কে এক ভাগে, বা কোনোটাকে দুই ভাগ বা তিন ভাগ করে আমি লিখেছি, যার ফলে এটা গিয়েছে নবম অধ্যায়ে। কিন্তু আমি বলেছি যে শেখার সময় এইটা 2 নম্বর অধ্যায় হিসাবে শিখতে হবে। আমি আমার লেকচারে প্রথম অধ্যায়ে আমি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং সিলেবাসের পঞ্চম অধ্যায়, যেটি আমার বইতে নবম অধ্যায়, এটিকে কিন্তু লেকচার দেওয়ার সময় আমি দ্বিতীয় অধ্যায়ে এনেছি। কারণ যদিও এটা সিলেবাসের পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে সমীকরণ পদ্ধতি, ইকুয়েশন সিস্টেম। অধ্যায়ের নামটা হচ্ছে সমীকরণ পদ্ধতি। এবং তুমি যদি সিলেবাস অনুযায়ী পঞ্চম অধ্যায়ের আগে তোমার সিলেবাস অনুযায়ী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় যদি কমপ্লিট করতে চাও, তাহলে তুমি সমস্যায় পড়বে। কারণ তুমি ইকুয়েশন সিস্টেম না জেনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়ে যে ইকুয়েশনের সমাধান তুমি কিভাবে করবে, এই জন্য আমার আলোচনায় এটা আমি দ্বিতীয় অধ্যায়ে এনেছি ইউটিউবের লেকচারে। আরেকটা কথা মনে রাখবে, আজকে যখন লেকচার দিচ্ছি তারিখ 27/9/2024, মনে রাখবে আমার লেকচার আজকে নতুন না। ইতিমধ্যে আমি ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, পরিসংখ্যান ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, থার্ড ইয়ার বলো, সব ইয়ারের কোর্স কমপ্লিট করে একেবারে প্লে লিস্ট করে আমি সাজিয়ে দিয়েছি। আর এগুলো আবার নতুন করে দিচ্ছি বইয়ের আলোকে। কেউ যদি আগের লেকচার দেখতে চাও, দ্যাটস এনাফ। এই জন্য তোমাকে সিস্টেম জানতে হবে। কেউ ইউটিউবের লেকচার পুরোপুরি শুনতে চায় না, একটু সামনে অ্যাডভান্স হয়ে যায়, কথাগুলো মিস করে। আমি বারবারই বলেছি, এই জন্য আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করতে হবে। ইউটিউব যখন দেখছো তখন দেখবা গোল চিহ্নের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে, এটাতে প্রেস করবে, ক্লিক করবে, তখন দেখবে যে আমার চ্যানেলটা চলে এসেছে, আকমল হোসেন মালিহা। ওইখানে আগে এগুলো প্লে লিস্টে সাজানো ছিল, এখন হোমে ক্লিক করবে, ক্লিক করে ফার্স্ট ইয়ারে ক্লিক করবে, দেখবে ম্যাথে ক্লিক করো, ম্যাথের সব ক্লাস পাবে। মাইক্রোতে ক্লিক করো, মাইক্রোতে সব ক্লাস পাবে। মাইক্রো, ম্যাথ, ম্যাক্রো সবগুলো বই কিন্তু আমার লিখিত আছে, সেটা এই কমেন্টসে পাবে কিভাবে তোমরা দিতে পারো। যাক, এখন আর কথা বেশি না বলে লেকচারটা কি করছি, শুরু করছি। আজকে কি আলোচনা করব? সমীকরণ পদ্ধতি। আগে আলোচনা করব সমীকরণটা কি। সমীকরণটা কি এইটা আলোচনা করার পূর্বে আমাদেরকে রাশি জিনিসটা বুঝতে হবে, এক্সপ্রেশন কি বুঝতে হবে, রাশিটা কি, এক্সপ্রেশন। আমরা এর আগে আলোচনা করেছি। সেটা কি? প্রক্রিয়া চিহ্ন দ্বারা। প্রক্রিয়া চিহ্ন বলতে কি বুঝি? প্লাস, মাইনাস, তারপর গুণ, ভাগ। প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীকের, সংখ্যা প্রতীক 2, 3, অক্ষর প্রতীক x, y, এদের অর্থবোধক প্রকাশকে রাশি বলে। আমরা রাশি বিষয়টা বুঝলাম। এখন আসো সমীকরণ কি।
এগুলো আমি আলোচনা করেছি আমার বইয়ের 284 পৃষ্ঠায়। 284 পৃষ্ঠায়। সংস্করণ চেঞ্জ হলে হয়তো 1-2 পৃষ্ঠায় এদিক সেদিক হতে পারে। এখন আসো সমীকরণ কি? সমান চিহ্নের সাহায্যে দুটি বীজগাণিতিক রাশির অর্থবোধক প্রকাশকে সমীকরণ বলে। যেমন মনে করো আমি যেটা বলেছিলাম যে 2x + 5 এদিকে 3x + 4, এই দুইটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আচ্ছা, এখানে আমি একটু দিলাম, বইয়ের সাথে মিলিয়ে দিচ্ছি। 5x - 4 দুইটা বীজগাণিতিক রাশি। কেন? 2 আর x কি হয়েছে? গুণ হয়েছে, প্রক্রিয়া চিহ্ন প্লাস এসেছে, সংখ্যা প্রতীক 5 লিখেছি। তো এটা হচ্ছে একটা মানে প্রক্রিয়া চিহ্ন দ্বারা, যোগ গুণ এগুলা দ্বারা সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীকের অর্থবোধক প্রকাশ, x কে দ্বিগুণ করে 5 এর সাথে যোগ করা, এই অর্থবোধক প্রকাশটা হচ্ছে রাশি। এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। একইভাবে এইটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এখন সমান চিহ্নের মাধ্যমে দুটো বীজগাণিতিক রাশির অর্থবোধক প্রকাশকে সমীকরণ বলে। এটা দুটো বীজগাণিতিক রাশি, এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এইটা হয়ে গেল কি? সমীকরণ। তাহলে সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে সমান চিহ্নের সাহায্যে দুটি বীজগাণিতিক রাশির অর্থবোধক কি প্রকাশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন মনে রাখবা যে যখন আমরা সমীকরণ তৈরি করি তখন এই সমীকরণটি চলরাশির মানে কি x এর চলরাশির এক বা একাধিক মানে সিদ্ধ হয়। যখন আমরা একটা সমীকরণ তৈরি করি ওই সমীকরণটি চলরাশির এক বা একাধিক মানে সিদ্ধ হয়। যেমন এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন, একমাত্রিক সমীকরণ। অতএব এটা x এর একটা মানে কি হবে? সমীকরণ সিদ্ধ হবে। যদি x² থাকতো তাহলে এইটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিমাত্রিক সমীকরণ হতো, তো এটা x এর দুটি মানে এই সমীকরণটা সিদ্ধ হতো। সিদ্ধ মানে কি? বাম পক্ষ আর ডান পক্ষ কি হবে? সমান হবে। বাম পক্ষ আর ডান পক্ষে সমান হবে, এটাকে বলে সিদ্ধ। যদি এখানে পাওয়ার 3 হতো x³ তাহলে এটা x এর তিনটি মানে কি হতো? সিদ্ধ হতো। বাম পক্ষ ডান পক্ষ কি হতো? সমান হতো। x এর কয়টা মানে? তিনটি মানে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। যেহেতু x এর পাওয়ার 1, লিনিয়ার ইকুয়েশন বাংলায় বলে একমাত্রিক সমীকরণ। অতএব এটি x এর একটি মানে সিদ্ধ হবে। আর একাধিক বলেছি কি? যদি দুইটি বা তিনটি মানে সিদ্ধ হতো তাহলে একাধিক মানে সিদ্ধ হতো, এই কথা বলা যেত। 2 বা 3 বা 4 পরিবর্তে একাধিক শব্দটা আমরা উল্লেখ করি। আসো এটি একটু সমাধান করি। 5x বাম দিকে নিয়ে আসলাম, 2x - 5x -4 আছে। তোমরা জানো বাম দিকে নিয়ে আসলে প্লাসটা কি হয়ে যাবে? প্লাস 5xটা -5x, অর্থাৎ সমান চিহ্নের ডানে বা বামে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ যোগ হবে। অনেকে একটু বিরক্ত হতে পারে, এগুলা তো স্কুলে শিখে এসেছে, কিন্তু অনেকে কিন্তু মনে করো স্কুলে পড়াতে একটু ভুলে যেতে পারে, প্র্যাকটিসের অভাবে একটু সমস্যা থাকতে পারে। এই জন্য আমি একটু রিপিট করছি। যারা জানো স্কিপ করবে। -4, আবার বেশি স্কিপ করলে ভালো না, তখন নিজের ভিতরে অনেক ঘাটতি সৃষ্টি হবে। আমি দেখেছি অনেকে বলে এটা তো আমি বুঝি, আমি একটু প্রশ্ন করলে দেখা যায় যে আটকা পড়ে যান। এটা -4, এই +5টা ডানে গেলে কি হবে? -5। তাহলে দেখেন 2x - 5 -3x, কারণ আমরা জানি একটা প্লাস চিহ্ন আর একটা যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বিয়োগ হবে। অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ হলে কত হবে? 3। চিহ্ন কার হবে? বড়টার হবে। 2 এর চিহ্ন বড় না 5 এর চিহ্ন বড়? 5 এর চিহ্ন বড়, মাইনাস, এই জন্য -3x।
আর আমরা জানি একই চিহ্ন থাকলে যোগ হয়, দুইটা মাইনাস থাকলে যোগ হবে, যোগ হয়ে মাইনাস চিহ্ন থাকবে, দুটো প্লাস হলে যোগ হয়ে প্লাস চিহ্ন থাকবে। তাহলে -4 -5 একই চিহ্ন, তাহলে 4 আর 5 যোগ হয়ে কত হবে? 9 হবে, চিহ্ন কি থাকবে? মাইনাস থাকবে। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, থাকে কত? 3x = 9। সুতরাং x = 9 কে 3 দ্বারা ভাগ করেন 3। এখানে x এর কয়টি মান বের হয়েছে? x এর একটি মান বের হয়েছে। এই মানটা আপনি এখানে বসান, 3 বসান। x এর মান কত? 3। 3 দুগুণা 6 আর 5 কত? 11। অর্থাৎ বাম সাইডে কত মান পেলাম? এই বীজগাণিতিক রাশির মান কত পেলাম? 11। x এর মান 3 বসান, 5 আর 3 11, 5 আর 3 15, 3 বসান, 5 আর 3 কত? 15, 15 থেকে 4 গেলে কত? 11। অর্থাৎ এই বীজগাণিতিক রাশির মান 11, এই বীজগাণিতিক রাশির মান 11। এটা দুটো বীজগাণিতিক মান যখন সমান হবে তখন এটা x এর একটি মানে সিদ্ধ হবে, আর সেই একটি মান হলো কত? 3। তাহলে সমীকরণ কি? সমীকরণ হচ্ছে সমান চিহ্নের মাধ্যমে বীজগাণিতিক রাশির অর্থবোধক প্রকাশ, যেখানে চলরাশির এক বা একাধিক মানে ওই সমীকরণটি সিদ্ধ থাকবে, এক বা একাধিক মানে। এখানে x এর মান 3 হলে এটা বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। আপনি x এর মান 3 ছাড়া অন্য কোনো মান বসান, সমান হবে না। 4 বসান, 4 দুগুণে 8 আর 5 13, 4 আর 5 20, 20 থেকে 4 গেলে 16, এদিকে 13 এদিকে 16, মোটেই সমান হচ্ছে না। একমাত্র 3 মানে এটা সমান হচ্ছে। আশা করি তোমরা সমীকরণ বিষয়টা বুঝলে। একটু যদি ভালো করে বুঝো তখন পরীক্ষার হলে সমীকরণ এবং অভেদের ভিতরে পার্থক্য কি, পার্থক্য তুমি লিখতে পারবে। এখন আসুন যে আমরা অভেদ কি, অভেদটাকে আমরা বলি আইডেন্টিটি। আইডেন্টিটি অভেদ। অভেদ হচ্ছে যখন কোনো সমীকরণের চলরাশির, যখন কোনো সমীকরণ চলরাশির যে কোনো মানে সিদ্ধ হয়, যে কোনো মানে সিদ্ধ হয়, তখন ওই সমীকরণটাকে বলা হয় আইডেন্টিটি, মানে অভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, যখন কোনো সমীকরণ চলরাশির একাধিক মানে সিদ্ধ হয়, একাধিক মানে কি হয়? সিদ্ধ হয়। ভুল বলেছি, যে কোনো মানে সিদ্ধ হয়, একাধিক ভুল বলেছি। একাধিক মানে কি 2টা 3টা 4টা 5টা 6টা না, যে কোনো মানে সিদ্ধ হয়, তখন সেই সমীকরণটাকে অভেদ বলে। অর্থাৎ সমীকরণ ততক্ষণ পর্যন্ত কার্যকর যখন এটি চলরাশির এক বা একাধিক মানে সিদ্ধ হবে, আর যখন এটা চলরাশির যে কোনো মানে সিদ্ধ হবে তখন এটাকে আমরা সমীকরণ না বলে আইডেন্টিটি মানে অভেদ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে লক্ষ্য করো, এটা সমীকরণ, কারণ এটা চলরাশির যে কোনো মানে সিদ্ধ নয়, মাত্র একটা মানে কি? সিদ্ধ। পাশাপাশি যদি মনে করো আমি যদি x² - 5x + 6 = 0, এইটাও তো একটা সমীকরণ, ঠিক আছে? এইটাও একটা সমীকরণ। এই সমীকরণটা তুমি x এর কয়টা মান পাবে? দুটো মান পাবে। কয়টা মান পাবে? দুটো মান পাবে। এই দুইটা মানে এই সমীকরণটা সিদ্ধ হবে। তৃতীয় কোনো মান পাবে না, যে মানে এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ আমি যখন একাধিক বলবো, ওই একাধিকের একটা লিমিট আছে, দুটা মান বা তিনটা মান বা চারটা মান। বাট যখন যে কোনো মানে সিদ্ধ হবে তখন এটাকে সমীকরণ না বলে আমরা অভেদ বলি। যেমন মনে করো, একটা সূত্র তোমরা সবাই জানো, a + b ² a² + twice ab + কত? b²। এইটা a আর b এর যে কোনো মানে সিদ্ধ। a 2 আর b 3 ধরেন, 2 আর 3 5 এর বর্গ কত? 25। এখানে 25 পেলাম। এখানে দেখো a2, 2 দুগুণা 4, a2 b3, 3 আর 2 6, 6 দুগুণা 12, অর্থাৎ এখানে পেয়েছি 4, এখানে পেয়েছি 12, আর b তো 3 বলছি, 3 এর বর্গ হচ্ছে 9, 12 আর 9 21, আর 4 কত? 25, তাহলে কত হলো? 25। অর্থাৎ আমরা যদি এর মানটা যদি 2 আর b এর মানটা যদি 3 বসাই, তাহলে এখানেও 25, এখানেও 25 আসছে। এখন আসো, তুমি a আর b এর যে কোনো মান ধরো, তোমার ইচ্ছা মতো ধরো। সবসময় লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি?
ডান পক্ষ সব সময় কি হবে? সমান হবে। অতএব এইটাকে আমরা সমীকরণ না বলে আমরা কি বলি? আমরা অভেদ বলি। আর অভেদকে প্রকাশ করার জন্য আমরা এইভাবে 1 2 3 তিনটা টান দিই, অর্থাৎ সমান চিহ্ন না দিয়ে কি করি? আমরা তিনটা টান দিই। হ্যাঁ, আমরা সাধারণত সূত্র লেখার সময় সমান চিহ্ন দিই, ঠিক আছে? এটা সমীকরণ, সমান চিহ্ন দিই। যখন আমরা এটাকে অভেদ বলবো তখন কয়টা টান দেব? তিনটা টান দেব। তাহলে মনে রাখবেন যে সমীকরণ এবং অভেদের ভিতরে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য হচ্ছে সমীকরণ চলরাশির এক বা একাধিক মানে সিদ্ধ হয়, আর অভেদ চলরাশির যে কোনো মানে কি হয়? সিদ্ধ হয়। সাধারণত আমাদের যে বীজগাণিতিক যে কিছু সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব, এগুলো সবগুলো হচ্ছে কি? অভেদ। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি সমীকরণ এবং অভেদের ভিতরে যদি পার্থক্য আসে তাহলে তোমরা পারবে। সমীকরণ এবং অভেদের ভিতরে পার্থক্য যেটা লিখতে হবে সেটা বইতে আছে 285 পৃষ্ঠায়। 285 পৃষ্ঠায় লেখা আছে সমীকরণ এবং অভেদের ভিতরে কি পার্থক্য। তা আজকে 1 নম্বর লেকচারে এতটুকু থাক। আগামী লেকচারে সমীকরণ এবং অপেক্ষক নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু অনেকের সমস্যা হয়ে যায়, কোনটা সমীকরণ আর কোনটা অপেক্ষক। তাহলে আজকে এতটুকু থাক। এবং একটা কথা বলছি, যদি আপনি যদি চ্যানেল খুঁজে না পান, সবগুলো ক্লাস যদি না পান, তাহলে আপনি আপনার ক্লাসমেট যারা আছে, যারা অভিজ্ঞ আছে, তাদের সহায়তা নিন। তারা দেখবেন আপনাকে খুঁজে বের করে দেবে। আগে এগুলো প্লে লিস্টে সাজানো ছিল, এখন সাজানো আছে কোথায়? হোমে প্লে লিস্ট আকারে কি আছে? সাজানো আছে। ইউটিউব তার সিস্টেম চেঞ্জ করে, আমার কিন্তু করার কিন্তু কিছুই নেই। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।